রাত গভীর যত হয় তত পাশের গাঙ্গুলি বাড়ির ঝগড়া বাড়ে। বুড়ো কর্তা রামকৃষ্ণ গাঙ্গুলি একসময় নামী ব্যারিস্টার ছিলেন। বয়স 70 বছর। ইংরেজদের শাসনকালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আশুতোষ মুখুজ্জে, সুরেন বাণুজ্যে ইনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। বছর দশেক হলো অবসর নিয়েছেন। সম্পত্তি ও অর্থের বাহুল্যে কিছু কম যান না। দুটি প্রমাণ মাপের বাড়ি, একটা আমাদের এখানে আর একটা শ্যামবাজারে। বিলিতি গাড়ি গোটা দুয়েক। অর্থবৃত্ত কোনো কিছুর কমতি নেই। ঝি চাকর ঝলমলে সংসার। মনে আছে ছেলেবেলায় গাঙ্গুলি জ্যাঠামশাইয়ের কাছে অঙ্ক শিখতে যেতাম। রবিবারের দিনগুলো দুপুর বেলায় চক মেলানো বারান্দায় রোদ পিট করে আরাম কেদারায় মৌজ করে বসে তিনি গড়গড়া টানতেন আর আমায় অঙ্ক শেখাতেন। কি অপূর্ব ছিল তার অঙ্ক শেখানোর ভঙ্গি। কিন্তু কথায় আছে না, সুখ এবং দুঃখ একই মুদ্রার এপিট আর ওপিট। আর সেই দুঃখগুলি হল তার দুই অপগণ্ড সন্তান রাজেন এবং ব্রজেন। অল্প বয়সেই লেখাপড়া ছেড়ে তারা বকে গিয়েছিল। বাপের পয়সা উড়িয়ে দেদার ফুর্তি, সুরাপান, বাইজি বাড়ি সবই তাদের অভ্যেস হয়ে গিয়েছিল। এত বড় মাপের একজন মানুষের এমন সন্তান কাম্য নয়। কিন্তু বিধির বিধান, তিনি কাল ললাটে কি লিখে রেখেছেন সেটা তিনিই জানেন। সুবালা গাঙ্গুলি অর্থাৎ গাঙ্গুলির গিন্নি তার স্বামীর অবসরের বছর দুয়েকের মধ্যে ছেলেদের নিত্য অত্যাচারে দগ্ধ হতে হতে একদিন রাত্রে বিষ পান করে আত্মহত্যা করলেন। রামকৃষ্ণ প্রভাবশালী মানুষ, তাই সে যাত্রায় তারা বেঁচে যায়। এখন নিত্যই তাদের অত্যাচার শুরু হয়েছে বুড়ো গাঙ্গুলির ওপর। সম্পত্তির ভাগ দুজনকে সমানভাবে করতে হবে, সুগ্রীব দোসর হয়ে জুটেছে তাদের বউয়েরাও। বুড়ো গাঙ্গুলি কিছুতেই এখন রাজি নয় উইল করতে, কারণ অপদার্থ পুত্র জোড়া নইলে বাপের সকল সম্পত্তি বেঁচে খাবে। গতকাল গভীর রাত্রে বাদানুমাত চরমে ওঠে। দক্ষিণের জানলা বাধ্য হয়ে বন্ধ করে ঘুমোতে গেলাম। দক্ষিণের জানলা বন্ধ করলে হাওয়া চলাচল বন্ধ হয়ে যায়। তবে গাঙ্গুলি বাড়ির শব্দ দূষণের হাত থেকে নিজের ঘুমকে বাঁচানোর আর কোনো উপায় দেখিনি। ভোরবেলা স্ত্রীর ডাকে ঘুম ভাঙল। এত সকালে সে খুব একটা ডাকে না, রবিবার তো নয়ই। সপ্তাহান্তে একটা দিন আমি একটু বেশি ঘুমাই। ধর্মর করে উঠে বসলাম বিছানায়। স্ত্রী বললেন, পাশের বাড়ি থেকে ডাকতেই ছিল, গাঙ্গুলি জ্যাঠা ভোরে আজকে মারা গেছেন, একবারটি ঘুরে এসো না গো। একদমই অবাক হইনি, এটাই প্রত্যাশিত ছিল। বিপত্নিক মানুষ কুপুত্রদের ক্রমবর্ধমান মানসিক অত্যাচার আর সহ্য করতে পারেননি। একজন মানি লোককে ক্রমাগত অবমাননা করতে থাকলে একসময় তার জীবনী শক্তি শেষ হতে বাধ্য। যাক, বুড়ো একেবারে মরে বাঁচল। কর্তব্যের খাতিরে ছুটলাম গাঙ্গুলি বাড়ি। ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট দিয়ে গিয়েছে। ছেলেদের চোখে মুখে মেকি দুঃখ ফুটে উঠেছে। তাদের স্ত্রীরাও অভিনয়ে পটীয়সী। কি সুন্দর কান্নার অভিনয় করছে। সত্যি কত ধরনের মানুষ এই একই জীবনে দেখলাম, তা লিখতে গেলে একটা মোটা উপন্যাস হয়ে যাবে। শ্মশানে গিয়েও এক চিত্তির, অনেক সৎকারের দেহ। ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে যাবে। লরিতে করে শ্মশানে ঢোকার সময় একটা দৃশ্য চোখে পড়ল। তারানাথ যেন হন হন করে বেরিয়ে গেল কিছু লোকের সঙ্গে। লরি করে আসছিলাম, কাজেই এতটুকু সময় তারানাথকে ডেকে উঠতে পারলাম না। তারানাথের বাড়ি আজকে বেলার দিকে যাওয়ার কথা ছিল, আটকে গেলাম এই উটকো ঝামেলায়। যাকগে, এখন দেখছি না গিয়ে ভালোই হয়েছে, গেলে তাকে বাড়িতে পেতুম না। বাড়ি ফিরতে বাজলো প্রায় 12টা। ফিরে নিয়ম মতো আগুন লোহা ছুঁয়ে নিম পাতা ভিজে ছোলার ডাল দাঁতে কেটে একটু চিনি মুখে দিলাম। তারপর কলতলায় ছুটলাম বস্ত্র ছেড়ে স্নান করতে। বউঠানের হাতে জাদু আছে, যা মাছের কচুরি আর আলুর দম খাওয়ালেন, আহ তোফা। এমন সময় পিছন থেকে কিশোরীর কণ্ঠে চমকে উঠলাম। একটু তোল্লাই দিয়ে বললাম, আরে সেন বংশের অন্তিম মহারাজ যে, তা কখন আগমন হলো হে? কিশোরী বলল, তাই এসেছি তো প্রায় 2 ঘন্টা। আজ তো মটলেন যাওয়ার ছিল, এসে দেখি তুমি নেই। তা বউঠান যত্ন করে যা খাওয়ালেন, আহ। আজ তো তাহলে তারানাথের বাড়ি যাওয়া হলো না। ওকে বললাম, ভালোই হয়েছে হে সকালে না গিয়ে। কেন? বললাম, তারানাথের বোধ হয় নিকট কেউ মারা গেছে বুঝলে, কারণ আমি যখন শ্মশানে ঢুকছিলাম
তখন দেখলাম তারানাথ সদল বলে শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছে। তাই ভালোই হয়েছে যায়নি, শুধু শুধু ফিরে আসতে হতো। দুপুরের খাবার খেয়ে একেবারে রওনা দেবো। কিশোরী বলল, বাবা, তারানাথের আবার কে মারা গেল? উঠান তো থাকে দেশে, চারিও শ্বশুর বাড়ি, তাহলে? আরে সে চলোই না, গেলেই তো জানতে পারা যাবে। এই বলে স্নান করতে গেলাম। তাড়াহুড়োয় জল খাবার খাওয়া হয়নি, তাদের পয়সায় শ্মশান বন্ধু ভোজ খেতেও বিশেষ ইচ্ছে হয়নি। সৎকার শেষ হতেই অনুমতি চেয়ে বেরিয়ে চলে এসেছি। দুপুরের খিদেটা তাই জাগিয়ে উঠেছে। স্নান করে এক পেট খেয়ে স্ত্রীর সাজা এক খিলি করে মিঠে পান দুজনে মুখে দিয়ে বগলে ছাতা গুজে রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। কিন্তু কেন জানি না শরীরটা খুব ভার ভার লাগছিল, হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল। মাঝে মধ্যেই দাঁড়িয়ে হাঁপিয়ে নিচ্ছিলাম। অন্যদিকে হন হনিয়ে চলে যায় কিশোরী। আজ আর কোনো দোকানে দাঁড়াতে হয়নি, কারণ কিশোরী পাসিং শো কিনেই রেখেছিল। অবশেষে দুজন গিয়ে তারানাথের বাড়িতে কড়া নাড়লাম। তারানাথ দরজা খুলল, তবে এমন বিধ্বস্ত চেহারা তার আগে কোনোদিনও দেখিনি। তার চোখ জবা ফুলের মতো লাল, মুখে অনর্গল যেন কি মন্ত্র বিড়বিড় করে চলেছে। চোখের মুদ্রায় আমাদের ভেতরে আসবার ইশারা করে ক্রমাগত মন্ত্র জপ করতে লাগলো। তারপর আমার দিকে তাকিয়ে খানিক নীরব হয়ে রইল। তারপর একবার আমার সারা শরীরে চোখ বুলিয়ে নিল, বলল, ওম নমঃ নারায়ণাক্ষয়ং ভব। এই বলে দুহাত জোর করে কপালে ঠেকিয়ে নমস্কার করলো তারানাথ। তারপর আমার মাথায় হাত দিয়ে কিছু একটা বিড়বিড় করে ফু দিল। সঙ্গে সঙ্গে বুঝলাম শরীরটা ভারমুক্ত হয়ে কেমন যেন ঝড়ঝড়ে হয়ে গেল। যেটার জন্য তখন রাস্তায় আসতেও কষ্ট হচ্ছিল, সেটা এখন আর বোধ করছি না। বললাম, কি করলেন এটা ঠাকুরমশাই, জানতে পারি? তারানাথ মেঝেই পাতা মাদুরের উপরে মৌজ করে বসে একটা সিগারেট ধরিয়ে বলল, অবশ্যই পারো। আমি তোমার শরীর থেকে শ্মশানের ভার নামিয়ে দিলাম। আসলে তোমার শরীরে অনেক মুক্তিকামী আত্মা লেগেছিল, তবে তারা ক্ষতিকর নয়। তুমি ব্রাহ্মণ, তাই তোমার দেহে লেগে থেকে তারা মুক্তির পথ খুঁজছিল। আমি এতক্ষণ ভাইদের জন্য মুক্তি প্রার্থনা করছিলাম। তোমায় দেখলাম আত্মার ভারে জর্জরিত, তাই তাদেরও মুক্তি দিলাম। তুমি তো শ্মশানে গিয়েছিলে, তাই না? আগে হ্যাঁ ঠাকুরমশাই, পাশের বাড়ির গৃহকর্তা মারা গেছেন কাল ভোর রাতে, তাই আর কি। মানে ওই সম্পত্তি ভাগ নিয়ে ছেলেদের সঙ্গে নিত্য বিবাদ, বৃদ্ধ আর নিতে পারেননি। তারানাথ মুখটা ভার করে বলল, এই সম্পত্তিই তো যত নষ্টের মূল হে। আজ যাদের দাহ করে এলাম, তারা যে সম্পত্তির জন্য কত নিচে নেমেছিল কি আর বলবো। তবে তার ফলও পেয়েছিল। জানো তো, মা কুরু ধন জন যৌবন গর্বং হরতি নিমেষা কালং সর্বং। মহাকাল সর্বস্ব হরণ করবে জেনেও মানুষের লোভের শেষ নেই। সিগারেটে টান দিয়ে তারানাথ বলল, ছাড়ো সে কথা। আজ সারাদিন অমাবস্যা তিথি চলছে, তাই শ্মশানের গন্ধটাও প্রকট। আর শ্মশানের তো গন্ধ চট করে যায় না হে। আমার কাছে এসে ভালোই করেছ। যাক, এখন তুমি হালকা বোধ করছো তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, শরীর কিন্তু একদম ঝরঝরে লাগছে। একটু আগেও কেমন একটা হচ্ছিল, আমি মানে কিশোরীকে বলেছি। কিশোরী এখন আর খুব একটা যুক্তিবাদী পেঁচাল পারে না। তারানাথের ইচ্ছে মৃত্যুর সেই অভিজ্ঞতার পর থেকে কিশোরী বেশ শিক্ষা পেয়েছে এবং নিজের ঝুলিকে এখন সামলে সামলেই রাখে। কিছুক্ষণ সে গোল গোল চোখ করে তারানাথের দিকে তাকিয়ে রইল। তারপর একটা ঢোক গিলে বলল, আপনার কোনো ভাইয়ের কথা তো শুনিনি কখনো। কিশোরীর দিকে ইঙ্গিত ভরা দৃষ্টিতে তাকিয়ে তারানাথ বলল, তা জানবে কি করে? কোনোদিন তো তাদের কথা বলিনি, মানে বলার প্রবৃত্তি হয়নি। বললাম না, এত নীচ
যে সম্পত্তির জন্য মানুষ হতে পারে তার কর্তব্য নয় হে। এমন বলছেন কেন? কিশোরী বলল তারানাথকে। তারানাথ বলল, সাধুজনের কথা গর্ব করে বলতে ইচ্ছে করে, কিন্তু দুর্জনের কথা বলতেও ঘৃণা হয়। আর এরা আমার যমজ মামাতো ভাই। আজ 20 বছর ধরে পাগলা গারদে ভর্তি ছিল। কাল রাতে অদ্ভুতভাবে হাসপাতালের ছাদ থেকে পড়ে দুজনে একসাথেই মারা যায়। যেহেতু 30 বছর আগে বাধ্য হয়ে আমাকেই অভিভাবক হিসেবে তাদের মানসিক হাসপাতালে দিতে হয়, তাই পরিচিত হিসেবে তখন আমারই ঠিকানা দেওয়া ছিল। সেখান থেকে তাদের লোকই আমায় এসে খবর দেয়। আর দাদার কর্তব্য পালন তো করতেই হবে। আমি বললাম, আপনার মামার বাড়ির কোনো কথা কিন্তু কখনো শুনিনি। তবে ভাইয়েদের দুর্জন বললেন কেন? কি করেছে তারা? সে এক ভয়ানক কাহিনী হে, ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। স্নেহশীলা মা যখন কুপিতা হন তখন তার রূপ ভয়ঙ্কর হয়। কিশোরী বলল, কোন মা? ঠিক বুঝলাম না ঠাকুর মশাই। শোনো তবে। সিগারেট শেষ করে হলুদ ফিল্টারটা অভ্যর্থ লক্ষ্যে আঙুলের টোকায় জানলা দিয়ে ছুঁড়ে ফেলল তারানাথ। তারপর বলতে শুরু করলো, ছেলেবেলায় আমি খুবই মামার বাড়ি যেতাম, যেমন সব বাচ্চারাই যায়। কৈশোর অবধি সেই টান অটুট ছিল। কিন্তু একটা ঘটনার পরে আমি মামার বাড়ি যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিই। শেষ গিয়েছিলাম বছর 30 আগে, তাও একটি বিশেষ কাজে বাধ্য হয়ে। কেন, মামা বাড়ি তো খুব ভালো জায়গা। ওই যে কথায় আছে না, মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। কিশোরী বলল, কথাটা তুমি ঠিকই বলেছ। এক সময় আমার মামার বাড়িও তেমনই ছিল, জমজমাট, হইচই। আর গ্রামটাও ছিল ছবির মতো। গায়ের নাম আওয়াল সিদ্ধি, সমৃদ্ধ গ্রাম, চতুর্দিকে সবুজের সমারোহ। তার মধ্যে তীর তীর করে একটা গ্রাম্য নদী বয়ে যেত। ঠিক মনে পড়ে না সেটার নাম কি ছিল, তবে রবিবাবু লিখেছিলেন না, নাম তার মতিঝিল, বহু দূর জল। এও দেখলে ঠিক তাই মনে হতো। ওর শান্ত স্নিগ্ধ ধূসর জল দূর থেকে কাঁচ বাঁধানো পটচিত্র বলে মনে হতো আমার। মাঝে মধ্যে টোপা পানা ভেসে এসে বহু দূর চলে যেত জলের তোড়ে। গ্রামের বাচ্চাগুলো যখন হুটোপাটি করত ওর দেহে, সেও নেচে উঠত যেন। তারাও তার জল আজলা করে নিয়ে একে অপরকে ছিটিয়ে খেলা করত। গগন মিয়ার মাজাহার থেকে ভেসে আসতো আজানের শব্দ। সন্ধ্যায় বুড়িমার মন্দির থেকে ভেসে আসতো শাঁখ, কাসর, ঘণ্টার ধ্বনি। কলতান মুখর হতো পরন্ত বিকেলের চণ্ডী মণ্ডপ। সাত সন্ধে ঘনাতে না ঘনাতে মেহনতি মানুষগুলো নিজেদের গল্পের ডালি গুছিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যেত। রাত্রি এখানে নিস্তরঙ্গ, শান্ত, স্নিগ্ধ। পূর্ণিমার ভরা চন্দ্রালোকে গ্রাম ভেসে যেত আলোর ঝর্ণা ধারায়। এসব দেখতে দেখতেই আস্তে আস্তে বড় হচ্ছিল অ্যান্ড্রু গোমস। ধর্মে খ্রিস্টান, কিন্তু বড় হয়ে উঠেছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। অ্যান্ড্রু? সে আবার কি? কিশোরী প্রশ্ন করল। অ্যান্ড্রু ছিল আমার এক মামাতো ভাই। আপনার ভাই? খ্রিস্টান কেন? তারানাথ বলল, এরও একটা ইতিহাস আছে, আসবো সেই প্রসঙ্গে। আমার দাদা মশাই ছিলেন জমিদার পরিবারের। যদিও যে সময়ের কথা বলছি সেটা ইংরেজ আমল, তবু সে সময় থেকেই আমার মামা বাড়ির গ্রামে নিজস্ব পঞ্চায়েত বসত। গ্রামের সমস্ত কিছু সেখানেই আলোচনা হতো। জমিদারি অবলুপ্ত হয়েছে বছর 2 আগে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে। মামা বাড়ির বিরাট পরিবার ছিল, যদিও মামা বাড়ির বংশধরেরা বহু বছর বিদেশে, কেউ অন্য রাজ্যে কর্মরত ছিলেন। আদেও আজ তারা জীবিত আছে কিনা তাও জানি না।
সেই সময়ে শুধু মেজ দাদু অর্থাৎ মায়ের কাকা মশাই ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য পরিবার নিয়ে গ্রামেই বসবাস করতেন। আমার দাদু বীরেন্দ্রনাথ ছিলেন বড় ভাই। তার ছেলে অর্থাৎ আমার আপন মামা থাকেন বিদেশে। তাই শেষ বয়সে তিনি মামার সাথে বিদেশে পাড়ি দেন। ছোট দাদু মনমথনাথ তখন স্বর্গবাসী হয়েছেন, তার দুই কন্যা কলকাতায় বাস করেন। দীপ্তেন্দ্রনাথ সেজ দাদু, তিনি ছিলেন অকৃতদার। 50 বছর বয়সে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগী হয়েছিলেন। ও বাড়িতে থাকতেন মেজ দাদু বৃদ্ধ ব্রজেন্দ্রনাথ। তার ছেলে অর্থাৎ আমার খুড়তো মামা নাম ছিল শীতাংশু ভট্টাচার্য। তার স্ত্রী অর্থাৎ মামিমা মৃন্ময়ী দেবী এবং তার দুই নাতি, আমার আরো দুই মামাতো ভাই কামরূপচরণ ও কামাখ্যাচরণ এবং সেতু মামার পোষ্যপুত্র অ্যান্ড্রু। এই ছিল তাদের পরিবার। পোষ্যপুত্র কেন? কিশোরীর প্রশ্ন। তারানাথ বলল, আসলে মামিমা বহু বছর নিঃসন্তান ছিলেন। বিবাহের বছর খানেকেও সন্তান না হওয়ায় মামিমা মানসিকভাবে ভেঙে পড়ছিলেন ক্রমাগত। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েও যখন কোনো কাজ হলো না, তখন তারা সন্তান দত্তক নেওয়ার কথা ভাবলেন। তখন চারিদিকে ইংরেজ রাজত্ব, কাজেই অনাথালয়ে হোমটিও ছিল খ্রিস্টান। বাধ্য হয়ে সেখান থেকেই তারা অ্যান্ড্রুকে দত্তক নেন। কি সুন্দর দেখতে ছিল অ্যান্ড্রুকে, আহা, মুখটা এখনো মনে পড়ে। নীল চোখের অ্যান্ড্রুর বয়স তখন 3, শুধু মাদার বলতে শিখেছে। মামিকে দেখে নাকি মাদার মাদার বলে উঠেছিল সেই হাস্যময় শিশু। তাতেই মামির মাতৃত্ব আরো উজ্জ্বল হয়ে উঠল। আরো অন্যান্য ধর্মের শিশুরা থাকলেও তিনি প্রায় জোর করেই অ্যান্ড্রুকে দত্তক নিলেন। প্রথমে দাদুর অত্যন্ত আপত্তি থাকলেও বৌমার বুক ফাটা স্নেহের ব্যাপার দেখে ওদের দত্তক নেওয়ার ব্যাপারে আর বেশি আপত্তি জানাননি। তবে দাদুর কাছের থেকে সে কোনোদিনও নাতির স্নেহ পায়নি, কারণ তিনি ওকে নাতি বলে স্বীকারই করতেন না। গ্রামের লোকেরা অমন সাহেব বাচ্চা দেখে যে সন্দেহ প্রকাশ করেনি তা কিন্তু নয়, কারণ ভারতীয় শিশুরা অমন ফর্সা এবং নীল চোখের অধিকারী হয় না। গ্রামের লোককে বলা হয়েছিল ওর নাম কান্তি, জমিদারদের মানি পরিবার। তাই নিস্তরঙ্গ গ্রামে এ নিয়ে আর গুজবের ঢেউ ওঠেনি। বড় হতে দেখা গেল অ্যান্ড্রু বোবা। মাঝে মাঝে শুধু মাদার ছাড়া সে আর কিছুই বলতে পারে না। কি বলছেন ঠাকুর মশাই? অমন সুন্দর ছেলে বোবা? কি আর করবে বলো, মানুষের জীবন তো ঈশ্বরের ইচ্ছাতেই নির্ধারিত হয়, তাই না? আমাদের প্রত্যেকের জীবনেই তাই কিছু না কিছু বাধ্যবাধকতা আছে। যাক, যা বলছিলাম। তারানাথ আবার শুরু করল, মামি অ্যান্ড্রু অন্তপ্রাণ, অত্যন্ত ভালোবাসেন, চোখে হারান তাকে। ছেলেবেলায় আমরা যখন মামার বাড়িতে যেতুম, অ্যান্ড্রুর খুশির সীমানা থাকতো না। সে আমার সঙ্গে খেলে বেড়াতো। ইশারায় ইশারায় হিন্দিতে এবং ভাঙা ভাঙা স্বরে বিভিন্ন জিনিস আমাকে বোঝানোর চেষ্টা করত। বড় মায়া হতো আমার ওর ওপরে। অল্প দিনেই বড় মায়ায় জড়িয়ে পড়েছিলাম। তখন আমার বয়স কত হবে, ওই ধরো বছর 10। অ্যান্ড্রু আসার বছর 2 পরে মামি আর মামা অ্যান্ড্রুকে নিয়ে কামাখ্যা মন্দির দর্শন করতে গেলেন। সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মামি স্বপ্নে পেলেন যে তার গর্ভে যমজ সন্তান আসতে চলেছে। ভোরে উঠে তিনি মামাকে স্বপ্নের কথা বলেন। তবে আমার মামা বাবু ঘোর নাস্তিক, হেসে ব্যাপারটা উড়িয়ে দেন। তবে বাড়িতে প্রত্যাবর্তনের সপ্তাহ খানেকের মধ্যেই মামি অসুস্থ হয়ে পড়লেন। মামি অসুস্থ এই ডাক পেয়ে আমরা মামার বাড়িতে ছুটেছিলাম। পাড়ার ধীরেন ডাক্তার এসে দেখে বললেন, আরে মিষ্টি মুখ করা হয়ে শীতাংশু, তুমি বাবা হতে চলেছ।
ব্যাপারটা শুনে মামার মুখটা কেমন হয়েছিল সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না হে। নাস্তিক মানুষ এই অলৌকিক বিশ্বাস করতে না পেরে ফ্যাল ফ্যাল করে ডাক্তারের দিকে তাকিয়েছিল। এর প্রায় 9.5 মাসের মাথায় মামির কোল আলো করে জন্ম নিল 2 যমজ পুত্র সন্তান। একজনের নাম রাখা হলো বিভাংশু, আর একজন স্নেহাংশু। রাস নাম হলো কামরূপ চরণ ও কামাখ্যা চরণ। গ্রামে তাদের এই নামেই পরিচয় ছিল। অ্যান্ড্রু তাদের খুব ভালোবাসে। কথা বলতে না পারলেও উঁ করে ওদের সঙ্গে সংযোগ করার চেষ্টা করে। ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে তারা 3 জন একত্রে। অ্যান্ড্রুকে দেখতে রাজপুত্রের মতো, তবে বলতে নেই কামরূপ কামাখ্যার রূপে তার শিখিয়ে আনার যোগ্যও নয়। একটু বড় হতেই তাদের গ্রামের স্কুলে ভর্তি করা হলো। স্কুলে তাদের অন্য বন্ধুরা খেপাতো তাদের এই বলে, সাহেব হলো দাদা আর ভাই দুখানা কাদা। এমন শুনতে শুনতে একসময় ধীরে ধীরে অ্যান্ড্রুকে তারা হিংসে করতে শুরু করলো। তাদের সেই হিংসের পরিণাম মাঝে মধ্যে প্রহারও হয়ে যেত। মাছের পিসটা মায়ের অলক্ষ্যে অ্যান্ড্রুর পাতে দিয়ে নালিশ হতো যে মাছটা দাদা কেড়ে নিয়েছে। কথা বলতে না পারার জন্য অ্যান্ড্রু বোঝাতে পারত না যে সে নির্দোষ। মাঝে মাঝে যমজ গোপাল এমন ভাবে বাপের কান ভাঙাতো যে অ্যান্ড্রুর কপালে জুটত বেদম প্রহার। তারা কখনো লোকের গাছের ফুল চুরি করে পেরে ঢুকিয়ে দেয় অ্যান্ড্রুর কামিজে, তারপর কেউ নালিশ করলে সোজা অ্যান্ড্রুর কামিজের পকেট থেকে বার করে আনে তাদের চুরি করা ফুল। বিনা দোষে সে শাস্তি পায়। অনেক বোঝাতাম কামরূপ কামাখ্যাকে, কিন্তু তারা কোনোভাবে নিজেদের পরিবর্তন করতে পারেনি। আমি এসব চোখে সহ্য করতে পারতাম না বলে মামার বাড়ি যাওয়া প্রায় কমিয়েই দিয়েছিলাম। যখন যেতাম অ্যান্ড্রুর এই দুরাবস্থা দেখে মনের মধ্যে দুঃখ বোঝাই করে বাড়ি ফিরে আসতাম। এর পরের ঘটনা জানতে পেরেছিলাম গাঁয়ের উকিল যদুনাথ মামার কাছে। ততদিনে কেটে গেছে 15টি বছর। মেজ দাদু তখন গত হয়েছেন। বিভাংশু আর স্নেহাংশু কলকাতায় পড়া শেষ করে পারিবারিক ব্যবসায় বসল। তাদের বয়স তখন 22 আর অ্যান্ড্রু 26 বছর অতিক্রম করেছে। মামা বাবু হাঁপ ছেড়ে ব্যবসার থেকে অব্যাহতি নিলেন। ফুলে ফেঁপে ওঠা জরির কারবারে তারাই তখন অলিখিত মালিক। তবে অ্যান্ড্রু হয়ে গেল যেন চাকর। সারাদিন ভাইদের ভাই ফরমাইশ খাটে। সে সঠিকভাবে সুযোগ পেলে হয়তো ভালো করে লেখাপড়া করতে পারত, কিন্তু সেই সময় গ্রামে কোনো মুখ বিদ্যালয় ছিল না। শহরে হয়তো ছিল, কিন্তু মামি স্নেহের বশে তার এই ন্যাওটা বোবা পুত্রটিকে কোনো এক অজানা ভয়ে শহরে পাঠাতে চাননি। তাই গো বেচারা অ্যান্ড্রু শেষটায় মূর্খই রয়ে গেল। মামির সদা ভয় হতো যেভাবে 2 ছেলে অ্যান্ড্রুর ওপরে অত্যাচার করে, বেগার খাটায়, সে আর মামার অবর্তমানে অ্যান্ড্রু না ভেসে যায়। এই ভেবে মামি মামার কাছে একদিন কেঁদে পড়ল। বলল, ওগো, তুমি তো দেখছো কামরূপ কামাখ্যা এন্ড্রুর উপর কেমন অত্যাচার করে। আমরা না থাকলে ওর কি হবে বলো তো? মাথায় একটু হাত দিয়ে ঘাড় হেঁট করে মামা চিন্তিত কণ্ঠ নিয়ে বললে, বেশ, কালই যদুনাথ উকিলকে ডেকে উইল করে নেব ক্ষণ। পরদিন সন্ধ্যাবেলায় যদুনাথ উকিল এলো উইলের ড্রাফট কপি নিয়ে। সই সাবুত নিয়ে সে আদালতে চলে যাবে পরদিন। তারপর দিন সন্ধ্যায় নিবন্ধীকৃত উইল নিয়ে ফিরে এসে মামাকে দিলেন উকিল মামা। মামা বাবু মামি সহ 3 পুত্রকে ঘরে ডাকলেন। মামা উইলের একটি কপি যমজ ছেলের হাতে দিয়ে বললেন, তোমরা এখন সাবালক, নিজের প্রয়োজন নিজে মেটাতে পারো। বহু খরচ করে তোমাদের যথেষ্ট শিক্ষিত করেছি যাতে তোমরা উপার্জনক্ষম হয়ে ওঠো। ব্যবসাও তোমাদের আমি দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের দাদা এন্ড্রু সেই সুবিধা পায়নি।
তোমরা তো জানো ও কথা বলতে পারে না, পুঁথিগত কোনো বিদ্যাও সে পায়নি। আর আমি লক্ষ্য করেছি তার সুযোগ নিয়ে তোমরা ওকে বেগার 5 ফরমাস খাটাও, আর সেটা ভীষণ দৃষ্টিকটু। তাই আমি এই বিশেষ উইল করেছি, আমার স্থাবর অস্থাবর সম্পত্তির 50% তোমার মা ও এন্ড্রুর নামে, বাকি 50 তোমাদের দুজনের নামে। তোমার মায়ের অবর্তমানে ওই সম্পত্তি এন্ড্রু পাবে। মুখ লাল করে জোড়া গোপাল মৃদু গলায় বলল, এর নতুন কথা কি বাবা মশাই? আমরা জানতাম এমনি কিছু হবে, তবে কাজটা ভালো করলেন না। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। দুই ভাইয়ের মুখেই শাসানির সুর। ছেলেদের এই স্পর্ধায় দারুণ উত্তেজিত হয়ে পড়লেন মামা। চেঁচিয়ে উঠলেন, তোমরা কি আমায় শাসাচ্ছ? তোমাদের এত দূর স্পর্ধা! বেরিয়ে যাও, বেরিয়ে যাও! আর বলতে পারলেন না। বুকের মাঝখানটা ধরে ধপাস করে খাটে পড়েই জ্ঞান হারালেন। বীরেন ডাক্তার এলো, ইঞ্জেকশনও দিল। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বুকে পাম্প করলো, কিন্তু মামা আর উঠলেন না। অ্যান্ড্রু, মামি, উকিল মামা হতচকিতের মতো দাঁড়িয়ে রইলেন। সম্বিত ফিরতেই হঠাৎ অন্ধকারে ঢলে পড়লেন মামিও। কিংকর্তব্য বিমহুর ও অ্যান্ড্রু ছুটে গিয়ে মায়ের মুখে জল ছিটিয়ে কাছে পড়ে থাকা মামার হাত পাখা নিয়ে হাওয়া করতে লাগলো। চোখ মেলে তাকালেন মামি। ধোঁয়া ধোঁয়া চোখ, অ্যান্ড্রুর মুখটা তার কাছে পরিষ্কার হচ্ছে। দু চোখের কোণ দিয়ে বেরিয়ে আসছে অবিরাম জলধারা। বাকি দুই ছেলের মুখের দিকেও চাইলেন না মামি। অশ্রু সিক্ত চোখ আটকে রইল কিছুক্ষণ অ্যান্ড্রুর মুখের দিকে। অতি কষ্টে কাঁপা কাঁপা হাত তুলে অ্যান্ড্রুর মাথায় বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে বললেন, আমি চলি রে, তবে তোর ভয় নেই রে বাপ। তোর সঙ্গে সব সময় তোর মাদার থাকবে। এরপর একটি হেঁচকি তুলে মামিও চিরতরে চলে গেলেন। তার চোখ খোলা রইল দুই ছেলের দিকে। অ্যান্ড্রু হতভম্বের মতো একবার মায়ের দিকে একবার ভাইদের দিকে দেখে ঘটনার এহস্পর্শে সে বিহ্বল হয়ে গেছে। ডাক্তারবাবু দুজনেরই মৃত শংসাপত্র লিখে গেছেন। গায়ের লোকে এসে আমাদের বাড়ি বয়ে খবর দিয়ে গেল। তাদের সঙ্গেই আমি রওনা হয়েছিলাম মামার বাড়ির দিকে। তখন বেশ কিছুদিন মামার বাড়ি গিয়েছিলাম, তবে আমায় দেখে কামরূপ কামাখ্যা যে খুব একটা খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল। আমি তখন সাধনা শুরু করেছি, গুরু দীক্ষাও হয়ে গিয়েছে, বেশ কিছুটা শক্তিও পেয়েছি, তবে তার কোনোটাই কখনো প্রয়োগ করে দেখিনি। যাকে গিয়ে যখন পৌঁছালাম, মামা মামির দেহ সৎকারের তোড়জোড় চলছে। তখন অ্যান্ড্রু আমায় দেখা মাত্রই দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে কিছু বলার চেষ্টা করছিল, যেন একটা অব্যক্ত অভিযোগ করতে লাগলো। আমি জড়িয়ে ধরলাম ওকে। গ্রামের লোকজনের বিস্ময়ের শেষ ছিল না যে এইভাবে দুজন একই পরিবারের মানুষ কয়েক মিনিটের ব্যবধানে কিভাবে চলে গেলেন। যদিও তারা খুব বেশি কিছু বলল না, কারণ কামরূপ কামাখ্যা দুই ভাই বেশ প্রভাবশালী। অনেকে তাদের থেকে অর্থ ধারও করেছিল। তাই তারা বিশেষ কথা না বাড়িয়ে অ্যান্ড্রুর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে শ্মশান বন্ধু হলো। অ্যান্ড্রু বিহ্বল হয়ে শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। কর্তব্যর বাধ্যতায় সঙ্গী হলাম। মধ্যরাত হলো সমস্ত ক্রিয়াকর্ম মেটাতে। দুই ভাই বাঁকা হেসে অ্যান্ড্রুর দিকে এমন ভাবে তাকালো যেন তারা বলতে চাইছে, এবার তোর যে কি হবে। একবার ভেবেছিলাম অ্যান্ড্রুকে সঙ্গে করে নিয়ে চলে যাই, তবে তখন আমি ভবঘুরে জীবনে আষ্টে পৃষ্ঠে বাঁধা।
একটি কানাকড়ির সংস্থানও নেই। বাবার একার সামান্য উপার্জন, টানাটানি সংসারে আর একটা পেট বাড়ালে যদি আরো অসুবিধে হয় এই ভেবে চুপ করে রইলাম। কি করব, কিছুই বোধগম্য হচ্ছে না। অ্যান্ড্রুর মুখের দিকে তাকিয়ে ভীষণ মায়া হয়। যদিও অ্যান্ড্রু সেদিকে হুঁশ নেই, সে চিতায় নিভে যাওয়া ছাই তুলে পাগলের মতো এক প্রান্ত থেকে ও প্রান্ত করছে, আর মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে কেঁদে উঠছে মাদার মাদার বলে। ওর জন্য ওখানেই রয়ে গেলাম, যদিও তার ভাইয়েরা চাইনি আমি থাকি। এরপর থেকে অ্যান্ড্রুর মাথায় কেমন একটু গোলযোগ দেখা দিল, বুঝলে। সে সারা বাড়ি মাদার মাদার করে ঘুরে বেড়ায়। অন্ধকার ঘনালে সে তাদের বাড়ির পেছনের পুকুরের ধারে মাদার গাছটার তলায় চুপচাপ বসে থাকে। ঘরে কোনোদিন খাওয়া জোটে, কোনোদিন জোটে না। গ্রামের কেউ কেউ দৈবাত্মাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে যত্ন করে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ায়, বিকেলবেলা বাড়ি পৌঁছে দিয়ে যায়। আমি সপাকে যা রাঁধি তা ওকেও খেতে দিই। তবে অ্যান্ড্রুর ভয়ঙ্কর পাগলামির নিদর্শন চোখে পড়লে মামা মামির পরলোকী ক্রিয়ার দিন। পিতার শ্রাদ্ধ সমাপ্ত হওয়ার পর মায়ের উদ্দেশ্যে যেই দুই ভাই পিণ্ডদানে উদ্যত হয়েছে, অ্যান্ড্রু ঝাঁপিয়ে পড়ে সেই পিণ্ড কেড়ে নিয়ে ছুঁড়ে দেয় জানলার বাইরে। লাথি মেরে তছনছ করে দেয় সমস্ত জিনিস। এইবার সে পড়ে যায় দুই ভাইয়ের রাগের মাথায়। তারা অ্যান্ড্রুকে বেদম প্রহার করে, তার মায়ের ঘরে বন্ধ করে তালা চাবি দিয়ে দেয়। আমি ওদের অনেক বারণ করেও কিছু করতে পারলাম না। আরো কদিন রইলাম। অ্যান্ড্রুর কাছে যেতে পাই না, জানি সে ভালো করে খেতেও পাচ্ছে না। সকালে চাকর বিধু খাবার দিতে গেলে দুই ভাইয়ের রক্তচক্ষুর সামনে পড়ে। তারা অ্যান্ড্রুকে বাসি রুটি আর ঝোলা গুড় ছুঁড়ে দিয়ে যায়। প্রবল খিদের জ্বালায় পশুর মতো সেসব গলদ্ধকরণ করতে হয় অ্যান্ড্রুকে। পাড়ায় খবর রটে যায় যে কান্তি নাকি পাগল হয়েছে। কর্তব্য স্থির করলাম আর মায়ায় জড়াবো না। এক বুক দুঃখ নিয়ে বাড়ির পথ ধরলাম। এই বলে তারানাথ একটু থামল। লক্ষ্য করে দেখলাম তারানাথের চোখের কোণায় জল। হাত ধরে বললাম, আপনি কাঁদছেন ঠাকুরমশাই? তারানাথ ঝটপট অশ্রু মুছল, তারপর ধরা গলায় বলল, জীবনে এমন কিছু আঘাত মানুষ পায় যার ক্ষত মাঝে মাঝে জেগে উঠলে বড় ব্যথা দেয় গো। কিশোরী বলল, হ্যাঁ ঠাকুরমশাই, যথার্থই বলেছেন। তাও দেখুন চারিদিকে কত লোক তো কত নিরন্তর পাপ করে চলেছে। যারা ব্যথা দেয় তাদের কি শাস্তি হয়? তারানাথ একটা পাসিং শোয়ে অগ্নিসংযোগ করল, তারপর বলল, মানুষের পাপের ঘোড়া যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ সে কোনো শাস্তি পায় না। শিশুপালের গল্প শুনেছ তো? 90-এর ওপর অপরাধ সাধন করার পর কৃষ্ণ যখন তাকে সাবধান করেছিল যে তার 100 অপরাধ হলে সে শাস্তি পাবে, কিন্তু মানুষ যখন নিজেকে অপ্রতিরোধ্য ভেবে ক্রম অপরাধের দিকে এগিয়ে যায় তখন জানবে তার কর্মফল সামনেই এসে গেছে। শিশুপালও নিজেকে অপ্রতিরোধ্য ভেবে শততম পাপটি করল এবং শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের আঘাতে প্রাণ হারালো। কিশোরী বলল, সে তো পৌরাণিক কথা, আর এ তো মহাকলি। এতদিন ধরে আপনার যে দুই ভাই ওই বোবা ছেলেটির উপর এত অত্যাচার করলো, বলতে গেলে বাবা মায়ের মৃত্যুর জন্য তারাই দায়ী হলো, তারা তো কোনো শাস্তি পেল না। কে বলল শাস্তি পায়নি? সেই ব্যাপারেই তো আসছি এবার। শোনো, আমি চলে আসার দিন 7 পরে মধ্য দুপুর নাগাদ মামাবাড়ির জমির ভাগ চাষি আর পুরনো পরিচারক হরিদাস কাকা এসে খবর দিল যে গতকাল রাতে অ্যান্ড্রু ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। ভীষণ চমকে উঠলাম। অ্যান্ড্রু আত্মহত্যা করলো কেন? কথাটা মানতেই মন চাইছিল না। ব্যাপারটা মা বাবাকে জানালাম না, কারণ মায়ের নরম মন, এই দুঃসংবাদ সহন করা কঠিন হবে।
কাপড় বদলে সাথে সাথেই হরিদাস কাকার সাথে বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠে স্তক দেখছি হরিদাস কাকা কেমন একটা ইতস্তত করছে, কিছু একটা বলতে চাইছে কিন্তু ঠিক সহজ হতে পারছে না। বারবার আমার চোখের দিকে তাকাচ্ছে এবং চোখ নামিয়ে নিচ্ছে। ওকে বললাম, কিছু বলবেন হরি কাকা? আমতা আমতা করে হরি কাকা বললে, না মানে কিছু না কিছু না। বলছে বটে, তবে দেখছি ওর চোখের মনি দুটো অস্থিরভাবে এদিক ওদিক ঘুরছে। ওর অস্বস্তিটা আরো তীব্র হচ্ছে দেখে বললাম, আমায় নির্ভয়ে বলুন, আমার মনে হচ্ছে আপনি কিছু একটা লুকিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো একটা ভয়ে বলতে পারছেন না। চাদরের খুঁটে মুখ ঢেকে এবার হু হু করে কেঁদে উঠলেন বৃদ্ধ। আমি বুঝলাম গতিক স্বাভাবিক নয়। ওর কাঁধে হাত রাখলাম, বললাম চলো দরজার কাছে চলো। দরজার কাছে লোক নেই, সেখানেই গিয়ে দাঁড়ালাম। হরি কাকা মুখটা পাংশু বর্ণ করে বলল, কান্তি বাবা এমনি এমনি মরেনি তারা বাবু। মেজদা বাবু আর ছোদ্দা বাবু মিলে ওকে চড়িয়ে দিয়েছেন। আমি আমি দেখেও কিছু করতে পারিনি বাবু, আমি কিছু করতে পারিনি। ফের কান্নায় ছলকে উঠল হরি কাকা। এসব কি বলছেন হরি কাকা? ওরা এত নিচে নেমে গেছে, এত অবনতি? চোখ মুছে হরি কাকা ধরা কণ্ঠে বলল, তোমায় কি বলবো বাবা, কান্তি বাবাকে তো কুকুরের মতো ওরা রেখেছিল, তা তো তুমি জানো। দুদিন ধরে দু ভাইতে কি যেন সলা পরামর্শ করতেছিল। আমার আমার ঠিক ভালো লাগতেছিল না গতিক। বুঝতে পারছিলুম এরা কান্তি বাবার কোনো ক্ষতি করতে পারে একবারে। কাল রেতে দেখলাম কান্তি বাবাকে ছেড়ে দেওয়া হলো ঘর থেকে। আমি আড়াল থেকে সব লক্ষ্য রাখছিলুম। মেজবাবু কান্তি বাবাকে বললেন, দাদা, তোমায় অনেক কষ্ট দিয়েছি আমরা, আজ থেকে তুমি মুক্ত। কান্তি বাবা কেমন ফ্যাল ফ্যাল করে ওদের মুখের দিকে তাকিয়ে রইল। ছোট বাবু বললে, দাদা জানো, আজ মা এসেছিল দুপুরে, ছাদের ওপর তোমার খোঁজ নিয়েই চলে গেল। কান্তি বাবার মুখ খুশিতে উত্তেজনায় কাঁপতে লাগলো। সে মাদার বলি সোজা ছাদের ফানে দৌড় দিল। মেজবাবু ও ছোটবাবু গেলেন তার পিছন পিছন। পা টিপি টিপি আমি উঠলুম ছাদে, লুইকে রইলাম সিলে কোঠায়। কোথাও কেউ নাই। গ্রামের রাস্তা তো সন্ধি হলেই খা খা করে, হ্যাঁ খানজন মনীষীও নাই। কান্তি বাবা সে আকাশ ভরা তারার মাঝে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো মা ঠাকুরানকে। ওই যে ওই দিকে, ওই ওই ধারের ওই কার্নিশে মা বসেছিল দাদা। শয়তান দুটো ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলে উঠলো কান্তি বাবাকে। কান্তি বাবা পাগলের মতো সেই কার্নিশে জ্ঞান শূন্য হয়ে দাঁড়ালো। আর ইঞ্চি খানেকের মধ্যে যে নির্মম মৃত্যু হাসছে, সেদিকে চোখই গেল না তার। আমি ভয় ছিটিয়ে রইলুম। দাদা, আর একটু এগুলোই মা আছে রে। কানের সামনে ফ্যাঁস করে বললে ছোট বাবু। মাদার বলে আরেকটু এগোতেই সে অন্ধকারের মধ্যে চিরতরে হারিয়ে গেল আমাদের কান্তি বাবা। কেউ টেরও পেলুনি। আমি ভয় পাথরের মতো দাঁড়িয়ে রইলুম, কিছু করতে পারলুম নি। বলেই আবার একলপ্ত কেঁদে উঠল হরি কাকা। আমার যে কি হচ্ছে তখন তোমাদের বলে বোঝাতে পারবো না হে। হরি কাকা আবার বলল, দুই ভাই মৃত্যু নিশ্চিত কিনা জানতে ধীরে ধীরে নিচে নেমে গেল। আধারে আমায় তারা খেয়াল করলুনি। খিড়কি দুয়ার খুলে এগিয়ে গেল বাগানের দিকে। বাগানের মাদার গাছটার তলায় পড়েছিল কান্তি বাবার নিথর দেহটা। আমি পা টিপে টিপি বাগানে গিয়ে জোড়া আম গাছটা গোড়ায় লুকিয়ে রইলুম। দেখলুম
কান্তি বাবার একদম অবিকৃত দেহ, নাকের ডগা থেকে সামান্য তাজা রক্ত গইড়ে গেছে, কিন্তু বাবা যেন আমার শান্ত মদন দেব সন্তান, যেন শান্তির ঘুম ঘুমিয়ে পড়িছে। দুজনে দুজনে ধীরে ধীরে বেরিয়ে গেল। আমিও সেই সুযোগে বেরিয়ে পড়লাম। ওইদিকে শয়তান দুটো বাইরে বেরিয়ে লোক দেখানো বিলাপ করতে করতে পাড়া মাথায় করলো। আমাদের দাদা আত্মহত্যা করেছে। আমাদের দাদা আমাদের দাদা আত্মহত্যা করেছে। নিমিষে লোক জড়ো হয়ে গেল। সবাই এসে জুটতে লাগলো ভরসাজ বাড়ি। পাড়ার লোকেরা সব দেখে বলল, দেখো এই নিয়ে আর থানা পুলিশ করিয়ে লাভ নেই, ও তো পাগলই হয়েছিল, কাজেই আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কিন্তু বড় বাবু আর মেজ বাবু থানায় খবর দিলে পাশে কোনোভাবে তারা ধরা পড়ি যায়। পুলিশ এসে দেহ সেরাই ঘরে নিয়ে গেল। আমি জানতুম পুলিশি হুজুদ সময় লাগবে দেহ পেতি, তাই তোমার কাছে ছুটে এসেছি। তারা বাবু, তুমি এটা কিছু করো। এই শয়তান দুটো এত বড় অন্যায় করি পার পেয়ে যাবে, আমি বেঁচে থাকতে দেখতে পারবো নি বাবু, দেখতে পারবো নি। এই বলে থামলো হরি কাকা। মুখটা তার কেঁদে কেঁদে ফুলে গেছে। অ্যান্ড্রুকে তারা চালাকির সহিত এমন ভাবে হত্যা করেছে যে কোনো প্রমাণই তাদের বিরুদ্ধে যায় না। অবশেষে যখন স্টেশনে ট্রেন থামলো তখন অন্ধকার নেমে গেছে। হরি কাকা বলল, তুমি সোজা রাস্তায় যাও তারা বাবু, আমি ঘুরপথে যাব। একসাথে গেলে আমাদের দুজনকেই সন্দেহ করবে। দুজনে দুপথে ভাগ হয়ে গেলাম। আমি মামা বাড়ি গিয়ে পৌঁছে দেখি পুলিশের গাড়িতে অ্যান্ড্রুর দেহ আনা হয়েছে। আমাকে দেখেই কামরূপ কামাখ্যা ভূত দেখার মতো চমকে উঠল। তারপর সামলে নিয়ে আমার সামনে এসে নাটক করতে লাগলো। কামরূপ বলল, এই দিনেই তুমি এলে তারা, দেখো কি সর্বনাশ হয়ে গেল আমাদের। কান্তি দাদা আত্মহত্যা করেছে গো। কামাখ্যাও সেই কুমিরের কান্নায় সঙ্গত হলো। আমি এমন ভাব করলাম যেন কিছুই জানি না। তারপর তারা সব দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্যে তোড়জোড় করতে লাগলো। আমি একভাবে দুজনের দিকে তাকিয়েছিলাম, কিন্তু যত আমার চোখে তাদের চোখ পড়তে লাগলো ততই তাদের তাড়া বাড়তে লাগলো। রাতে অ্যান্ড্রুর দেহ সৎকার করা হলো। তার অগ্নি সংস্কার হওয়ার পর বড় ভারাক্রান্ত মন নিয়ে মামার বাড়িতে ফিরলাম। গভীর রাতে সৎকার শেষে আর সকলেও মিষ্টি গিলে বাড়ির পথ ধরল। আমার দাদুর ঘরের বহু পুরনো একটা চাবি আমার কাছেই থাকতো, কারণ তাদের অংশেই আমি থাকতাম মামার বাড়িতে গেলে। আমি ঘরে ঢুকলাম না, বাড়ির পিছনে বাগানের দিকে লুকিয়ে রইলাম। কিছুক্ষণ পর কামরূপ কামাখ্যার গলার শব্দ পেয়ে সতর্ক হয়ে গেলাম। তারা মূল ফটক পার করে ভিতরে আসছে। কথা শুনেই মনে হচ্ছে বুকে তাদের তখন খুশির জল তরঙ্গ বাজছে। চাপা কণ্ঠে কামরূপ উল্লাস করছে আর বলছে, জানবে 70 মরেছে, এখন 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 এই সব বিপুল সম্পত্তি আমাদের, শুধু আমাদের, কাউকে না, কাউকে না, না 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 না, এই সম্পত্তি কাউকে দেব না, সব 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 আমাদের, সব সব আমাদের। হঠাৎ কি একটা দেখতে পেয়ে দুজনে বাগানের দিকে আসতে লাগলো। আমি আরো একটু পূব দিকে সরে গেলাম। ওরা দক্ষিণ দিকে খিড়কি দুয়ারে এসে তারা থমকে দাঁড়িয়ে গেল। দুই ভাই বোধহয় আনন্দের আতিশয্যে তারা ভুল করে খিড়কি দুয়ারে এসে পড়েছে, ঠিক মাদার গাছটার তলায়। ঠিক ঠাউর হচ্ছে না ওদের। বাগানটা ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে একটু একটু করে। সেই মাদার গাছ যেখানে পড়েছিল অ্যান্ড্রুর মৃতদেহটা, নিকষ আঁধারে ঢেকে আছে সেই গাছতলা। হঠাৎ তাদের স্তম্ভিত কণ্ঠ পেলাম, এ কি বড়, আমরা আমরা এখানে এসে পড়লাম কি করে? কামাখ্যা জিজ্ঞাসা করে কামরূপকে। হ্যাঁ, তাই তো, চল ঘুরে যাই।
এমন সময় যা দেখলাম তাতে আমার জীবনের ঝুলিতে সঞ্চিত হলো এক ভয়ঙ্কর ঘটনা। দুই ভাই যেই পা বাড়াতে গেল সিংহদুয়ারের দিকে, অমনি মাদার গাছটার তলায় তাদের পা আটকে গেল। কামরূপ বলল, এ কি, পাটা আটকে গেল কেন? কামাখ্যা বলল, আরে আরে আমার পাটাও তো আটকে গেছে রে। ওরে, নড়তে পারছি না রে, পাটা যেন জগদ্দল পাথর হয়ে গেছে। অন্ধকারে চোখ সয়ে গিয়েছে। স্পষ্ট দেখলাম দুজনের পা বাগানের মাটিতে আটকে গেছে। ঠিক চোরাবালি যেমন গ্রাস করা শুরু করে তেমন। দেখতে লাগলাম কি হয়। তারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও সেই ভূমিগ্রাস থেকে নিজেদের মুক্ত করতে পারছে না। কামাখ্যা ভয় পেয়ে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, হে আছো, আমাদের বাঁচাও, বাঁচাও। কিন্তু তাদের সেই আর্তনাদ মাদার গাছের পাশের জলার উপর দিয়ে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে যায়। রাত যেন মায়া কাঠি বলে গোটা গ্রামকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মন আমার একটা আসন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে, একটা বিপদের ঘন্টা বাজছে তীব্রভাবে। দেখলাম মাদার গাছের গোড়া থেকে একটু একটু করে ধোঁয়া বেরোচ্ছে, যেন রাতের কুয়াশা আর ধূম্রকুণ্ডলী মিশছে একটু একটু করে। সেই ধোঁয়া থেকে নির্গত হচ্ছে মরা পোড়ার ভয়ঙ্কর বিশ্রী দুর্গন্ধ। দুই ভাই শীতের রাতে গলদঘর্ম হয়ে এক ভয়ানক বিভীষিকার সম্মুখীন হয়েছে। আমি গাত্রবন্ধন মন্ত্রে শরীরটা বেঁধে নিলাম। দুজনেই তখন ভয়ে বিস্ময়ে মাদার গাছটার দিকে তাকিয়ে আছে। তার গোড়া দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে এবার, আর সেই অপ্রাকৃত ধোঁয়ার মধ্যে থেকে দুটো অবয়ব ফুটতে শুরু করেছে। আস্তে আস্তে সেই অবয়ব দুটো পরিস্ফুট হয়ে এসেছে। কে যেন জাদু বলে মৃত লোকের জীবদের পুনর্নির্মাণ করছে। অবয়ব দুটির একটি সদ্য মৃত অ্যান্ড্রুর, আর একটি তাদের মা মৃন্ময়ীর। কিন্তু কোথায় সেই শান্ত ভাব? কি ভয়ঙ্কর জিঘাংসা তাদের মুখাবয়বে! এরা কারা? এ কোন মা? জ্বলন্ত ভাটার মতো চোখ, মাংস গলে পড়ছে মুখ থেকে, অর্ধ কঙ্কাল সার হাত নেড়ে ডাকছে ওদের। শান্ত অ্যান্ড্রুর মুখ থেকে ঝরছে অবিরাম রক্তধারা, আর একটা মাপ না জানা দৈর্ঘ্যের হাত এগিয়ে আসছে ওদের দিকে। দুই ভাইয়ের পা ততক্ষণে মাটির ভেতরে অর্ধেক ঢুকে গেছে। এসে চোরাবালিময় ধীরে ধীরে পাতালে টেনে নিচ্ছে ওদের। দুজনেই পাথরের মূর্তির ন্যায় নিশ্চল। তখনই আমি সামনে এসে দাঁড়ালাম। কামরূপ কামাখ্যা আমায় দেখে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তাদের গলা বুঝে গেছে। আমার ভূতপূর্ব মামিমা ও ভাই অ্যান্ড্রু যে আর সেই মানব স্বভাব সম্পন্ন নেই, সেটা বুঝতে আমার বিলম্ব হলো না। এক ভয়ানক প্রতিশোধ স্পৃহা নিয়ে তারা ফিরে এসেছে এই ভয়ঙ্কর রূপে। আমি আর দেরি করলাম না। সামনে দাঁড়িয়ে পদ্মবীজের মালা ধরে প্রেত শান্তি মন্ত্র জপ করে ঝোলায় থাকা শ্বেত সর্ষে নিক্ষেপ করলাম সেদিকে। সঙ্গে সঙ্গে সেই মূর্তি দুটো প্রস্তরবত স্থির হয়ে গেল। আমি হাত জোর করে বললাম, ক্ষান্ত হও। আমি জানি তোমাদের মৃত্যুর কারণ এই কুলাঙ্গারেরা। ওদের পাপের ক্ষমা হয় না কখনো। আমি এদের শাস্তির বিধান করব, কথা দিচ্ছি। মৃত্যু এদের সাজা নয়। এরা আজীবন মৃত্যু যন্ত্রণা নিয়ে বাঁচবে, আমি কথা দিচ্ছি তোমাদের। তোমরা দয়া করে হিংসা মুক্ত হও, দয়া করে স্পৃহা মুক্ত হও, নচেত অনন্ত যুগ তোমাদের প্রেতজনিতে বন্ধ থাকতে হবে। আত্মা নির্মোহ, নিষ্কাম, নিষ্কলুষ, নিস্পৃহ। তাকে কুলসিত করো না, দয়া করো। আমি তারানাথ, তোমাদের পরম আপনজন। দয়া করো, দয়া করো। সঙ্গে সঙ্গে দেখলাম অবয়বগুলো ধীরে ধীরে পুনরায়
এক ধূমকুণ্ডলিতে পরিণত হচ্ছে। আমি চোখ বুজে নাগাড়ে মুক্তিমন্ত্র জাপ করতে লাগছি। ভয়ঙ্কর ঝড়ের মতো হাওয়া গোটা বাগানটাকে আলোড়িত করে দিল। বেশ কয়েকটা পূর্ণবয়স্ক গাছ মরমর করে ভেঙে পড়ল এদিক ওদিক। তারপর সেই হাওয়া দূর দিগন্তে বিলীন হয়ে গেল। বাগান জোড়া অখণ্ড নীরবতা। চোখ খুলে দেখলাম কামরূপ কামাখ্যা ভূমিক্রাস হতে মুক্ত হয়ে দুদিকে পড়ে আছে। ভোরের আলো ফুটছে। হরিকাকা এসে দাঁড়িয়েছে পেছনে। সে বুঝে গেছে আমি কিছু একটা করেছি। আমায় জড়িয়ে হরিকাকা বলল, ঠিক হয়েছে, উচিত শাস্তি হয়েছে দুটোর। আমি জানতাম তুমি পারবে তারাবাবু। মরেছে, বেশ হয়েছে। বললাম, ওরা মরেনি হরিকাকা। মরেনি শয়তান দুটো, মরে নেই। মরতো, কিন্তু আমি মরতে দেইনি। কেন তারাবাবু, কেন? আমি চাই ওরা মৃতের মতো বেঁচে থাকুক, প্রত্যেক মুহূর্তে মৃত্যু প্রার্থনা করুক, কিন্তু যেন না পায় মৃত্যুটা। সেটাই হবে ওদের আসল শাস্তি। অচেতন অবস্থায় দুই ভাই অসংলগ্ন ভাবেই বলতে লাগলো, আমরা আমাদের দাদাকে হত্যা করেছি। আমরা আমাদের দাদাকে হত্যা করেছি। আমরা হত্যা করেছি। হরিকাকা গাঁয়ের লোকজন ডেকে আনলো। সবাই মিলে হাসপাতালে নিয়ে গেলাম দুজনকে। তারা তখনও একই কথা বলে চলেছে। পুলিশ ডাকা হলো হাসপাতালে। তারা শুনলো এই স্বীকারোক্তি, তারপর চলে গেল। ঘন্টাখানেক পর একটা বড় বাক্স নিয়ে ফিরে এলো। বাক্স খুলে একটা যন্ত্র বের করলো। তাদের কথা সেই যন্ত্রে তুলে নিল। কিশোরী বলল, বাবা, কণ্ঠস্বর ধরে দেখার যন্ত্র, এ তো দারুণ ব্যাপার। দারুণ ব্যাপার শুধু নয়, দারুণ হ্যাপারও। পরে জেনেছিল মোর নাম। ইংরেজিতে ওকে বলে ম্যাগনেটিক ওয়্যার রেকর্ড। যাকে যা বলছিলাম, সন্ধ্যা নাগাদ দুজনের চেতনা ফিরল। আমি কোথায়? চিঁচি করে কামরূপ বলে উঠল। দারোগা বললেন, আপাতত হাসপাতালে, এরপর জেলে যাবেন। নিজের দাদাকে ছাদ থেকে ফেলে খুন করার অপরাধে আপনাদের দুজনেরই জেল হয়েছে। মিথ্যে কথা, আমরা কাউকে মারিনি। কামাখ্যা আর্তনাদ করে উঠল। যা বলার আদালতে গিয়ে বলবেন, বললেন দারোগা। কি প্রমাণ আছে আপনাদের কাছে? গর্জে উঠল কামাখ্যা। দারোগা ঢুকলেন হাতে সেই রেকর্ডার নিয়ে। রেকর্ডার চালাতেই দুই ভাইয়ের গোঙানির স্বরে স্বীকারোক্তি ভেসে এলো। আমরা দুজন আমাদের দাদা অ্যান্ড্রুকে খুন করেছি। আমরা দুজন আমাদের দাদা অ্যান্ড্রুকে খুন করেছি। রেকর্ডার বন্ধ হলো। দুই ভাই মাথা নিচু করে হাঁটু মুড়ে তাতে মুখ গুজে বসে রইল। আদালতের বিচারে তাদের কারাদণ্ড হলো। বেশ কয়েক মাস কারাবাস কাটানোর পর জেলকৃত পক্ষের আমার কাছে চিঠি এলো। চিঠিতে লেখা, হঠাৎ কামরূপ কামাখ্যার মস্তিষ্কে বিকৃতি দেখা দেওয়ায় তাদের মানসিক হাসপাতালে স্থানান্তর করা হবে। আমি যেন অভিভাবক হিসেবে সত্বর যোগাযোগ করি। সেই শেষ ওদের জীবিত দেখা, আর আজ শেষ দেখা। এই 30 বছরে ওরা রোজ মরেছে তিলে তিলে। আজ মরে শেষ প্রায়শ্চিত্ত করে গেল। তাই তো বলি, সৎ পথে থাকতে হবে। সকলকে নিয়ে সকলকে নিজের ন্যায্য অধিকার দিয়ে বাঁচাতে হবে। কারণ কালের গ্রাস থেকে কেউ নিস্তার পায়নি। হরিকাকার কাছে মামা বাড়ির চাবিটা দিয়ে আসতে শেষবার গিয়েছিলাম, আর কখনো যায়নি। তারপর তার স্মৃতিতে হারিয়ে গেল তারানাথ। উদাস এক মুগ্ধতা কণ্ঠে মেখে বলল, আজও যেন স্বপ্ন দেখি, আজও যেন মনে হয় গভীর রাতে মাদার গাছের তলাটায় আলোয় ভরে যায়। কে যেন ছুটে যায় বাগানের এপার থেকে ওপার। এক স্নেহময়ী হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়।
আর মাঝে মাঝে অস্ফুট কণ্ঠে একটা ডাক শুনতে পাওয়া যায়। তারানাথ থামল। আমরা তাকে প্রণাম করে এক অদ্ভুত মুগ্ধতা ও স্তব্ধতা নিয়ে বাড়ির পথ ধরলাম।